নমস্কার। আজ আমরা কথা বলবো টেকনোলজি বা প্রযুক্তি নিয়ে। তবে না, কোনো নতুন গ্যাজেট বা অ্যাপ নিয়ে নয়। বরং আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি সাধারণ মানুষের জীবন বদলে দিচ্ছে আর একটা গোটা দেশকে নতুন করে গড়তে সাহায্য করছে। চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আসুন একটা সিনারিও দিয়ে শুরু করি। ভাবুন তো, কোন এক প্রত্যন্ত গ্রামের একজন কৃষক, যিনি অনেক কষ্ট করে ফসল ফলিয়েছেন, তিনি কি করে নিশ্চিত করবেন যে শহরের বাজারে তিনি তার ফসলের সবচেয়ে ভালো দামটা পাচ্ছেন? এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। আর আমাদের ওই কৃষকের সমস্যার সমাধানটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে মাত্র ৩টি অক্ষরে: আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ, এটাই হলো সেই জাদুর কাঠি যা আজকের দিনে উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে উঠেছে। তো এই আইসিটি জিনিসটা ঠিক কি? দেখুন, ব্যাপারটা আসলে খুব সোজা। এটা হলো টেলিযোগাযোগ, মিডিয়া আর ইন্টারনেট নেটওয়ার্কিং সিস্টেমের একটা দারুণ মিশ্রণ। আপনি এটাকে দেশের একটা ডিজিটাল মাদারবোর্ড হিসেবে ভাবতে পারেন, যার উপর উন্নয়নের সমস্ত প্রোগ্রামগুলো এক একটা সফটওয়্যারের মতো চলে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আগেকার মিডিয়া মানে ধরুন টিভি বা রেডিও ছিল একমুখী, মানে তথ্য শুধু একদিক থেকে আসতো, আমরা শুধু শুনতাম বা দেখতাম। কিন্তু নতুন ডিজিটাল মিডিয়া হলো ইন্টারঅ্যাক্টিভ, মানে এখানে আমরাও কথা বলতে পারি, অংশ নিতে পারি। ক্ষমতাটা এখন দর্শকের হাতেও চলে এসেছে। তো কথা হচ্ছে, এই যে ক্ষমতার একটা আদান প্রদান হলো, এই নতুন ডিজিটাল মিডিয়া ঠিক কিভাবে একটা গোটা সমাজকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। আসলে আইসিটি শুধু যোগাযোগের মাধ্যমটাকেই বদলায় না, এটা একেবারে একটা নতুন ধরনের সমাজ ব্যবস্থা তৈরি করে ফেলে। আর একেই আমরা বলছি ডিজিটাল সমাজ। মজার ব্যাপার হলো, এই ধারণাটা কিন্তু হুট করে আসেনি। বহু বছর আগে থেকেই ফ্রিট ম্যাকলুপ, ড্যানিয়েল বেল বা ম্যানুয়াল ক্যাসেলসের মতো বড় বড় চিন্তাবিদরা এই ডিজিটাল পরিবর্তনের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তারা তখনই বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে তথ্যই হতে চলেছে আসল শক্তি। এই ডিজিটাল সমাজের প্রথম ধাপ হল ইনফরমেশন সোসাইটি বা তথ্য সমাজ। মানে এমন একটা সমাজ যেখানে তথ্যই হলো প্রধান সম্পদ, ঠিক যেমন একসময় জমি বা পুঁজি ছিল। এখানে তথ্য তৈরি করা আর তার আদান প্রদানই হল অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু শুধু এক গাধা তথ্য থাকাই কি যথেষ্ট? না, একদমই নয়। আর এখান থেকেই আসে এর পরের ধাপটা, নলেজ সোসাইটি বা জ্ঞান সমাজ। এখানে শুধু তথ্য জমা করা হয় না, সেই তথ্যকে কাজে লাগিয়ে জ্ঞান তৈরি করা হয়। আর সেই জ্ঞানকে ব্যবহার করে মানুষের উন্নয়ন আর ক্ষমতায়ন ঘটানোই হল আসল লক্ষ্য। ইউনেস্কো জ্ঞান সমাজের 4টে স্তম্ভের কথা বলেছে, আর এটা মনে রাখার একটা দারুণ সোজা উপায় আছে। মেড। এম মানে মুক্তি বা মতপ্রকাশের স্বাধীনতা। এ মানে অ্যাক্সেস বা তথ্যের সবার প্রবেশাধিকার। ডি মানে ডাইভার্সিটি বা সাংস্কৃতিক বৈচিত্র্য। আর ই মানে এডুকেশন বা সকলের জন্য ভালো শিক্ষা। আর যখন এই জ্ঞান ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন তৈরি হয় নেটওয়ার্ক সোসাইটি। আরে, এটা তো অনেকটা আমাদের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, তাই না? যেখানে কোনো ভৌগোলিক বাধা থাকে না, মানুষ, প্রতিষ্ঠান, অর্থনীতি সবাই ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সঙ্গে জুড়ে যায়। তথ্য এখানে ওপর থেকে নিচে নামে না, বরং সবার মধ্যে ছড়িয়ে পড়ে। বেশ, আমরা তো 3টে দারুণ কনসেপ্ট বুঝলাম: ইনফরমেশন, নলেজ আর নেটওয়ার্ক সোসাইটি। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধু বইয়ের কথা, নাকি বাস্তবেও এর কোনো উদাহরণ আছে? অবশ্যই আছে, আর তার সেরা উদাহরণ হল আমাদের নিজেদের দেশ ভারত। চলুন দেখি ভারত কিভাবে এই তথ্যগুলোকে বাস্তবে রূপ দিয়েছে। এই স্লাইডটার দিকে একবার দেখুন। আধার, ইউপিআই, ডিজিটাল ইন্ডিয়া, ভারতনেট, ই-চৌপাল, এগুলোর প্রত্যেকটা এক একটা বিপ্লব। আধার হলো সেই তথ্য সমাজের ভিত্তি যা প্রত্যেক নাগরিককে একটা ডিজিটাল পরিচয় দিয়েছে। আবার ই-চৌপাল কৃষকদের জন্য একটা জ্ঞান সমাজ তৈরি করছে, যেখানে তারা ফসলের দাম থেকে শুরু করে আবহাওয়ার খবর সব জ্ঞান হাতের মুঠোয় পাচ্ছেন। আর ইউপিআই, ওটা তো নেটওয়ার্ক সমাজকে একেবারে বাস্তবে নিয়ে এসেছে। ভাবতে পারেন, এখন ভারতে প্রতি মাসে 1000 কোটিরও বেশি লেনদেন হয় ইউপিআই দিয়ে। এর ফলে কি হয়েছে জানেন? দেশে একটা পার্টিসিপেটরি কালচার বা অংশগ্রহণের সংস্কৃতি তৈরি হয়েছে। মানুষ এখন আর শুধু সরকারের বা কোম্পানির নিষ্ক্রিয় গ্রাহক নয়, তারা সক্রিয়ভাবে দেশের অর্থনীতি আর প্রশাসনে অংশ নিচ্ছে। ঠিক যেন উন্নয়নের একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেখানে সবাই নিজের মতো করে কন্ট্রিবিউট করতে পারে। প্রযুক্তির এত ক্ষমতা, এত সম্ভাবনা, কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে: সবাই কি এই সুবিধেটা সমানভাবে পাচ্ছে? শহরের একজন মানুষ যতটা পাচ্ছে, গ্রামের শেষ প্রান্তের মানুষটাও কি ঠিক ততটাই পাচ্ছে?
এই ডিজিটাল জার্নিটা কিন্তু এখনও শেষ হয়নি। এর পথে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ আছে, আবার তেমনই অপার সম্ভাবনাও রয়েছে। আসুন সেদিকেও একবার নজর দেয়া যাক। সবচেয়ে বড় চ্যালেঞ্জটার নাম হল ডিজিটাল ডিভাইড। সহজ কথায়, যাদের কাছে আধুনিক প্রযুক্তি আর ইন্টারনেট আছে আর যাদের কাছে নেই, তাদের মধ্যেকার বিশাল ব্যবধান। আর একটা দেশকে একসাথে নিয়ে এগোতে গেলে এই ব্যবধানটাই সবচেয়ে বড় বাধা। এই চারটা একবার দেখুন, শহর আর গ্রামের মধ্যে ইন্টারনেট ব্যবহারের পার্থক্যটা একেবারে পরিষ্কার, তাই না? এটাই হলো ডিজিটাল ডিভাইডের বাস্তব ছবি। এই ব্যবধানটা না কমালে প্রযুক্তির আসল সুফল সবার কাছে পৌঁছানোর সম্ভবই নয়। একদিকে যেমন ডিজিটাল শিক্ষার অভাব, পরিকাঠামোর ঘাটতি বা ভাষাগত বাধার মতো চ্যালেঞ্জগুলো আছে, তেমনি অন্যদিকে কিন্তু দারুণ সব সম্ভাবনাও রয়েছে। ভারতে স্মার্টফোনের ব্যবহার হু হু করে বাড়ছে, ডেটা সস্তা হচ্ছে, আর সরকারও সবাইকে এর আওতায় আনার জন্য চেষ্টা করছে। আর এই চ্যালেঞ্জগুলোই কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? চলুন এক ঝলকে পুরোটা গুছিয়ে নেওয়া যাক। দেখুন, আমরা শুরু করেছিলাম একটা সমস্যা দিয়ে, যা ছিল উন্নয়নের চ্যালেঞ্জ। তার সমাধান হিসেবে পেলাম আইসিটিকে। এরপর দেখলাম এই টুল ব্যবহার করে তথ্য, জ্ঞান আর নেটওয়ার্ক সমাজ তৈরি করা যায়। এর প্রমাণ হিসেবে ভারতের আধার বা ইউপিআইয়ের মতো দারুণ সব প্রকল্প দেখলাম। আর এখন আমাদের মিশন হল ডিজিটাল ডিভাইডকে জয় করে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই, প্রযুক্তি দিয়ে কি আমরা কেবল অর্থনৈতিক উন্নয়নই আনব, নাকি এর মাধ্যমে এমন একটা নতুন এবং আরও ন্যায্য সমাজও গড়ে তুলব যেখানে সুযোগটা সবার জন্য সমান হবে? ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসাবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, প্রযুক্তি শুধু একটা টুল নয়, এটা সমাজ বদলানোর একটা অসাধারণ শক্তিশালী হাতিয়ার। আপনার লেখা একটা কোড শুধু একটা অ্যাপ বানায় না, এটা একটা দেশকেও গড়তে পারে। ওই কৃষকের সমস্যার সমাধান করা, গ্রামের ছেলেমেয়েদের কাছে ভালো শিক্ষা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবাকে সবার জন্য সহজ করে তোলা, এই সব কিছুই প্রযুক্তির মাধ্যমে সম্ভব। তাই কৌতূহলটাকে সব সময় বাঁচিয়ে রাখতে হবে, আর নতুন কিছু শেখার খিদেটাকেও। কারণ ভারতের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার চাবিকাঠিটা কিন্তু আপনাদেরই হাতে।